সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিটস স্কুলে আজকের লাইভ ক্লাসটাতে। এবং আজকের লাইভ ক্লাসটা কিন্তু দেখতেই পাচ্ছ তিনটা ইম্পর্টেন্ট টপিকসের উপর। সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, অসমতা এবং জটিল সংখ্যা। এই তিনটা টপিকসের উপর আমাদের আজকের লাইভ ক্লাসটা আসলে হবে। তো এই তিনটা টপিকসই আসলে আমাদের কম বেশি অ্যাডমিশন টেস্টের জন্য এসে থাকে। এর মধ্যে বাস্তব সংখ্যা, অসমতা এগুলো হচ্ছে অল্প একটু কম ইম্পর্টেন্ট এবং জটিল সংখ্যাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো শুরু করার আগে একটা কথা একটু বলে দিতে চাচ্ছি, তোমরা নিশ্চয়ই আমাদের প্রিভিয়াস লাইভ ক্লাসগুলোও কিন্তু সবাই করছো, এবং তোমাদের আরেকটা কাজ হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসটাও যেন তুমি তোমার ক্লাসমেট, তোমার ফ্রেন্ডস, তোমার যে ব্যাচমেট এবং আমাদের বাংলাদেশে যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে সব স্টুডেন্ট করতে পারে। সেজন্য তুমি কিন্তু তাদেরকে শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে এবং ট্যাগ করার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে পারো। সুতরাং অবশ্যই আমাদের ক্লাসটাকে তোমরা ফলো করবা এবং আমাদের যতগুলো ক্লাস হয় 10 মিনিট স্কুলে, আমাদের 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, ঠিক আছে, দেন হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস হয়, এই সবগুলো ক্লাসকে কিন্তু তোমরা আসলে খুব ভালো করে ফলো করবা। কারণ কি আমাদের মেইন টার্গেটই হচ্ছে আসলে অ্যাডমিশনে কোনো একটা ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া। তো যেভাবেই হোক না কেন সেটার জন্য কিন্তু আমাদের ট্রাই করতে হবে। তো আসো, আমরা তিনটা টপিক তো একবারে পড়তে পারবো না, আমরা শুরু করি হচ্ছে আমাদের প্রথম টপিক দিয়ে, যেটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, তো বাস্তব সংখ্যাকে কোনটা কোন সেট আমি একটু বলে নেই। এই অবজেক্টিভগুলো ঢাকা ভার্সিটি এবং অন্যান্য যে বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি, কৃষি ইউনিভার্সিটি এগুলোর মধ্যে বেশি এসে থাকে, যে কোনটা দিয়ে আসলে কি ইন্ডিকেট করে। যেমন ধরো এন কি, ঠিক আছে, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, এন হচ্ছে কি বলো, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন। দেন জেড কি, জেড হচ্ছে তোমার মূলদ সংখ্যার সেট। ঠিক আছে, খেয়াল রাখবা, এন স্বাভাবিক সংখ্যার সেট, এরপরে হচ্ছে আমাদের জেড হচ্ছে মূলদ সংখ্যার সেট। ওকে, দেন আচ্ছা সরি, জেড মূলদ না, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। হ্যাঁ, ভুল ছিল এখানে, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। দেন কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। আচ্ছা, কিউ হচ্ছে আমাদের মূলদ সংখ্যার সেট। ঠিক আছে, দেন কিউ প্রাইম হচ্ছে অমূলদ সংখ্যার সেট। দেন হচ্ছে সেট অফ আর, আর হচ্ছে তোমার বাস্তব সংখ্যার সেট। তো এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে আসলে কোনটা কোন সেট ইন্ডিকেট করে। এবং দেখবা অনেক ভার্সিটিতে কিন্তু এভাবে আসবে, তোমাকে বলে দিবে যে পূর্ণ সংখ্যার সেট কোনটা, অপশনে থাকবে ধরো এন, জেড, কিউ, আর, তখন কিন্তু বুঝতে হবে যে পূর্ণ সংখ্যার সেটটা আসলে আমাদের জেড। এবং আরেকটা পার্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে নিচে কোনটিকে সঠিক বলা যায়, বা অনেক টেকনিক্যাল টাইপের কোশ্চেন আসে, তো কোনটা কার উপসেট সেটা একটু দেখে নাও তোমরা। এখানে এই উপসেট অনুসারে যদি আমরা চলে যাই, এখানে এন, জেড, কিউ, আর, এই সিরিয়ালি তোমাকে আসলে যেতে হবে। এন, জেড, কিউ, আর, অর্থাৎ অর্থাৎ এটার মানে কি বলো, এটার মানে হচ্ছে n is a subset of z, z is a subset of q, q is a subset of r। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যা কোনটাকে কোনটা দিয়ে ইন্ডিকেট করে এবং সেটা কে কার সাবসেট সেটা একটু মনে রাখা লাগবে। বাস্তব n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার একটা সাবসেট, পূর্ণ সংখ্যা হচ্ছে আমার মূলদ সংখ্যার একটা সাবসেট, মূলদ সংখ্যা হচ্ছে আমার বাস্তব সংখ্যার একটা সাবসেট। ওকে বন্ধুরা, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে আসলে একটু খানিকটা দেখলাম। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে লঘিষ্ঠ মান, গরিষ্ঠ মান বের করাটা। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে লঘিষ্ঠ মান, গরিষ্ঠ মান আসলে কিভাবে কি করে বা কিভাবে বের করে। আচ্ছা, তো খেয়াল করো, গরিষ্ঠ মান, লঘিষ্ঠ মান এগুলোকে অনেক নামে ডাকে, তো একটু মনে রাখতে হবে। ফার্স্টে হচ্ছে নামগুলা, কি কি নামে আমাদের অ্যাডমিশন টেস্টে আসে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, অথবা এটাকে আরেকটা নাম, কয়েকটা নাম আছে লিখে দিচ্ছি আমি, বৃহত্তম, আরেকটা টার্ম হচ্ছে বৃহত্তম নিম্নসীমা। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বলে এটাকে, অথবা খেয়াল রাখবা এই ক্ষুদ্র বা বৃহত্তমের কোনো ভ্যালু নাই, ঊর্ধ্বসীমা এটা হচ্ছে সুপ্রিমা। ঠিক আছে, এটাকে কি বলে, সুপ্রিমা অফ কোনো একটা সাবসেট এস, অথবা এটাকে ওই সাবসেটের বা ওই সেটের
বৃহত্তম মানও বলা হয়ে থাকে। বৃহত্তম নিম্ন সীমা এটাকে বলে মিনিমা, মিনিমা অফ কোন একটা সেট এস, অথবা এটাকে আরেকটা কি বলে বলো, ক্ষুদ্রতম মান বলা হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা সেট এস দেওয়া আছে তোমার কাছে, এস এর মধ্যে ধরো এই উপাদানগুলো আছে -2 100, দেন ধরো -40, দেন ধরো 51 68। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার এস এর সাবসেটের, আমার এস যে সেটটা, এস সেটের এই উপাদানগুলো আছে। ওকে, তাহলে এই সেটের মধ্যে যদি আমরা ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমা অফ এস বের করতে যাই, তাহলে সুপ্রিমা অফ এস, এবং এই সবগুলোও কিন্তু আরেকটা নতুন সেট, এখানে সবচেয়ে বড় ভ্যালুটা কত আসলে 100। সো আমার সুপ্রিমা অফ এস হবে 100, এবং আইএনএফ মিনিমা যেটাকে বলি আমরা, ইনফেরিয়র অফ এস ইনফিমা, সেটা হচ্ছে সবচেয়ে কম মানটা কত এখানে -40। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখান থেকে আসতে পারে। সবচেয়ে বড় মানটা হচ্ছে সুপ্রিমা, ছোট মানটা হচ্ছে ইনফিমা, বা যেটাকে আমরা কি বলি বলো, এই নামগুলোতে এখানে ডেকে থাকি। ওকে, তো দেখো ক্ষুদ্রতম বৃহত্তম কিন্তু এইভাবে আসতে পারে, ইনফ্যাক্ট কোনো একটা লিমিট দেওয়া থাকতে পারে। দেখো আমি দেখাচ্ছি তোমাকে, ধরো তোমাকে এরকম বললো যে ধরো s is equal to x such that x element of r such that -5 less than equal to x less than equal to 15। ওকে, অর্থাৎ -5 থেকে 15 পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে আমার এটার সুপ্রিমা কত বলো, এখানে সুপ্রিমা অফ s কত হবে, সুপ্রিমা অফ s হবে এখানে 15, আর এখানে ইনফেরিয়র অফ s কত হবে, সেটা হচ্ছে এখানে -5। ওকে, সুপ্রিমা অফ s হবে হচ্ছে 15, ইনফিমা অফ s হবে হচ্ছে এখানে কত -5। ওকে, আচ্ছা, তো খেয়াল রাখো এখানে এই ভ্যালুগুলো যেন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এমন কোন আহামরি কঠিন কোন ভ্যালু কিন্তু এখানে আসলে নাই। s দেওয়া আছে, সুপ্রিমা অফ s হচ্ছে বৃহত্তম মানটা, যেটা এখানে বৃহত্তম মান হচ্ছে 15, আর ইনফেরিয়র অফ s টা হচ্ছে এখানে ক্ষুদ্রতম মানটা, সেটা হচ্ছে -5 পর্যন্ত। মনে থাকবে আশা রাখি। ওকে, আচ্ছা, তো চলে যাচ্ছি আমরা এরপরে। আমি আরেকটা টাইপ তোমাদেরকে একটু শিখিয়ে রাখি, কোন একটা এরকম সেট না, কোন একটা টার্ম দেয়া থাকলে, যদিও এটা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না, বাট এই জিনিসটা অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে দেখে তোমাদেরকে আমার বলে রাখা দরকার। সেটা হচ্ছে কোন একটা টার্ম যদি এরকম দেয়া থাকে যে ধরো x² - 4x প্লাস হচ্ছে 3, ঠিক আছে, এর বৃহত্তম মান কত? ঠিক আছে, x² - 4x 3 এর মানে এখানে আমি x এর কোন একটা ভ্যালু বসালে কিন্তু এর ভ্যালুটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে, অথবা সবচেয়ে কি হবে বলো, মিনিমাম হবে। তাহলে এর বৃহত্তম মানটা কত? তো খেয়াল রাখবা, আমি একটা কথা আগে একটু বলে নিই, বৃহত্তম মান আমরা যেভাবে বের করব, ক্ষুদ্রতম মান কিন্তু আমরা এক্স্যাক্টলি সেম ওয়েতে বের করব। সুতরাং এমন কোনো কঠিন স্টেজ কিন্তু এখানে আসলে নেই। কি করতে হবে শোনো, এটাকে একবার ডিফারেনশিয়েট করে, এটাকে ডিফারেনশিয়েট করে আমরা শূন্য লিখব। এটাকে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় 2x - 4। তো এটাকে ডিফারেনশিয়েট করে যদি আমরা শূন্য লিখি, তাহলে 2x - 4 হচ্ছে 0, দ্যাট ইজ x এর মান আসবে 2। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু বৃহত্তম মান পেয়ে ফেলতে পারি। ঠিক আছে, বৃহত্তম মানটা হচ্ছে তোমার কত আসবে বলো, এখানে বৃহত্তম মান আসবে হচ্ছে 2² - 4 × 2 প্লাস হচ্ছে 3। তাহলে 4 - 4 × 2 = 8 প্লাস 3, 4 আর 3 এর 7, 7 থেকে 8 বিয়োগ গেলে -1। ওকে, ঠিক আছে, তো দেখো কঠিন কোনো ম্যাথ কিন্তু ছিল না। তো আমাকে কি বলছে এখানে, ওকে এই অঙ্কটা এখানে বলছে বৃহত্তম মান বের করো, বাট আমাকে যদি ক্ষুদ্রতম মান বের করতে বলতো তাহলে কিন্তু আমি এক্স্যাক্টলি সেম ওয়েতে করতাম। এই জিনিসটা এখানে একটু বোঝা ভাইয়া, যে যেই অঙ্কগুলো আমরা এখানে করব, সেই যার বৃহত্তম ক্ষুদ্রতম মান বের করতে যাচ্ছে, সেই টার্মটা যদি আমার একটা দ্বিঘাত টার্ম হয়ে থাকে, তাহলে কি করতে হবে, তাকে একবার ডিফারেনশিয়েট করে শূন্য ধরবা। যেমন 2x - 4 = 0, x এর মান 2। ওকে, সেখানটা এখানে বসায় দাও, মেইন ফাংশনে সেই ভ্যালুটা বসাও। ক্ষুদ্রতম বললে ক্ষুদ্রতম ভ্যালু পাবা, বৃহত্তম বললে তোমাকে তুমি বৃহত্তম ভ্যালুটা পেয়ে যাবে। তো দেখো এটার জন্য কঠিন কোনো জিনিস আসলে আমাদেরকে জানা দরকার নেই। ওকে, আচ্ছা, তো আশা রাখি তোমরা সবাই এই পার্টটা বুঝতে পেরেছো।
আচ্ছা, একটা কথা একটু মনে রাখতে হবে, যে সকল বন্ধুরা আমাদের এই ক্লাসে কিছুক্ষণ পর বা লাইভ ক্লাসটা শুরু হওয়ার পর আসছো বা যারা বুঝতেছো না, তোমাদেরকে একটা রিকোয়েস্ট হচ্ছে তোমরা ক্লাসটা শুরু হওয়ার পর যদি না বুঝো একটু রিওয়াইন্ড করে পিছন থেকে আরেকবার দেখে নিবা। দেখবা দুই একবার যদি একই জিনিস মানুষ বারবার দেখে সেটা সম্পর্কে তার কিন্তু একটা আইডিয়া হয়েই যায়। ওকে, আচ্ছা, এবার 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 আমরা একটা সূত্র আগে একটু শিখি, যে সূত্রের বেসিসে এখন আমরা দুইটা টাইপ করবো আসলে, ঠিক আছে। এবং এই সূত্রটা আসলে আমরা 9-10 থেকে শিখে আসছি, যে পরম মান অফ x লেস দেন a হলে আমরা কি জানি, মাইনাস a লেস দেন x লেস দেন a। ওকে, পরম মান অফ x লেস দেন a হলে মাইনাস a লেস দেন x লেস দেন a। আচ্ছা, তো বন্ধুরা এই অঙ্কগুলোর এইটার ফার্স্টে আমরা যে টাইপটা শিখবো সেটা হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ, ঠিক আছে। এটা তো হচ্ছে 2018 সম্ভবত 2016 সালে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই অবজেক্টিভটা এসেছিল, ঠিক আছে। আমরা একটু দেখে নিই অবজেক্টিভটা কিরকম ছিল। এটা হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে -1 ওই পাশে 5। ওকে, -1 লেস দেন 2x - 3 লেস দেন 5, ঠিক আছে। এই টার্মটা তোমার কাছে দেয়া আছে এবং বলছে কি এটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। এটাকে পরম মানে একে পরম মানের সাহায্যে দেখাও, একে পরম মানের সাহায্যে দেখাও। তাহলে দেখো এই পাশে -1 ওখানে হচ্ছে +5, তাহলে আমরা কি করব, -1 + 5 ডিভাইডেড বাই 2। ওকে, -1 + 5/2, তাহলে 4/2 করলে আসবে হচ্ছে 2। ওকে, একটু খেয়াল করো ভাইয়া, আমাদের কিন্তু হেডেক আসলে এই মাঝখানের সংখ্যাটা না, আমি শুধু দেখব প্রথমে এবং শেষে কে আছে, এই দুইটার কি বের করব বলো, প্রথমে এবং শেষে যারা থাকবে এদের গড় বের করব। এবার সকল পক্ষে এই 2টা যোগ করো, সকল পক্ষে, যেহেতু এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা পক্ষ, সুতরাং আমরা উভয় পক্ষ না লিখে সকল পক্ষে লিখছি, যে সকল পক্ষে -2 যোগ করে, সকল পক্ষে যোগ করো -1 - 2, 2x - 3, এটার সাথে -2, 5 - 2, তাহলে এই প্রান্তে হচ্ছে -3, মাঝখানে 2x - 5, ওই প্রান্তে হচ্ছে 3, ঠিক আছে। তো দেখো আমার কিন্তু এই সূত্রের সাথে মিলে যায়। পরম মান অফ x লেস দেন a হলে -a লেস দেন x লেস দেন a, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x - 5 এটার পরম মান লেস দেন 3। ওকে, তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু এইটাই তাহলে আমাদের হচ্ছে ফাইনাল অ্যানসার। ওকে, তো এটা ছিল নরমাল কোন একটা টার্মকে আমরা কি করলাম বলো, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করলাম। আমরা কি করছি এখানে বলো, যে প্রথম এবং শেষ রাশির কি বললাম, গড় বের করলাম, গড় বের করে সেটার বিপরীত রাশিটা অর্থাৎ 2 আসছে দেখে আমরা কিন্তু এখানে -2 সকল পক্ষে যোগ করছি। যদি আমার এখানে -2 আসতো আমি কিন্তু সকল পক্ষে 2 যোগ করতাম, যোগ করার পর জাস্ট আমাদের এই প্রথম লাইনের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। সো দেখো আসলে এত কঠিন কোনো পার্ট এখানে নেই। আচ্ছা, আসো এখন যে অঙ্কটা আমরা একটু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সহজ একটা অঙ্ক, 2x + 3 লেস দেন 7। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে উল্টো অঙ্ক। এটা যেমন ছিল কি আমার নরমাল রাশি ছিল, পরম মানের সাহায্যে দেখালাম। এখনকার টার্মটা হচ্ছে 2x + 3, এখানে পরম মানের সহ দেওয়া আছে, আমাকে লিখতে হবে হচ্ছে পরম মান ছাড়া, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো, এখানে আমি লিখতে পারি হচ্ছে দেখো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, অতএব -7 2x + 3 লেস দেন 7। আমার কাজ হচ্ছে এখানে x বের করা, তো 3 আছে, তাহলে আমি সকল পক্ষে -3 যোগ করি, -3 2x + 3 -3 7 -3, তাহলে এই পাশে -10। ওকে, এই পাশে 2x, এই পাশে 4। ওকে, তাহলে -5 লেস দেন x লেস দেন 2। তাহলে দেখো এই টার্মটা কিন্তু আমরা পেয়ে গেছি -5 থেকে 2 পর্যন্ত। এটা সংখ্যা রেখা কি রকম হবে, -5 -4 ডট 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 আপ টু ধরো 2 পর্যন্ত। এটা যেহেতু ইকুয়াল নাই, এই গোলাগুলা কিন্তু আমাদের কি হবে না বলো, কালো হবে না, জাস্ট এই মাঝখানের দাগটা কি হবে বলো, কালো হবে, ঠিক আছে।
মাঝখানে দাগটা কালো হবে, অথবা এটাকে যদি আমরা সেট আকারে লিখতে যাই, সেট আকারে লিখতে গেলে x such that x element of r এবং -5 less than x less than 2 এরকম থাকবে, -5 less than x less than 2। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এরপর আমরা যে পার্টটা আসলে করতে যাচ্ছি এটার পরে, সেটা হচ্ছে তোমার এই টার্মটা তো ছিল হচ্ছে নরমাল টার্ম, আমরা এখন একটা ভগ্নাংশের ম্যাথ করি সিমিলারলি। এই টাইপের ম্যাথই জাস্ট ভগ্নাংশের ম্যাথ, ঠিক আছে। তো এই ম্যাথটা আসছে হচ্ছে তোমার 2004 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, সেটা হচ্ছে 1/3x + 1। দেখো এই ম্যাথটা ছিল অনেকটা এইরকম, 1/3x + 1 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 5, ঠিক আছে। আচ্ছা, এবং যেহেতু আমার এখানে এক্সট্রা ভগ্নাংশে আছে, সুতরাং এটা কিন্তু শূন্য হতে পারবে না, সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই কি হওয়া যাবে না বলো, x এর মান -1/3 হওয়া যাবে না। ওকে, x এর মান কত হওয়া যাবে না, -1/3 হওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা লাইন জাস্ট এক্সট্রা করি, সেটা হচ্ছে এখানে 1/5 নিয়ে আসি, গ্রেটার দেন ইকুয়াল টু 3x + 1। সো আমরা কিন্তু এইভাবে লিখে ফেলতে পারি 3x + 1 লেস দেন ইকুয়াল টু 1/5, ঠিক আছে। অতএব দেখো আমরা এটার সাথে কোন সূত্র মিলাইতে পারি, এই সূত্রটা, ঠিক আছে। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি আসো আমরা এখানে, তাহলে কি লিখব, -1/5 3x + 1 লেস দেন +1/5, 1 আছে, সকল পক্ষ থেকে 1 বিয়োগ করো, তাহলে এখানে -1/5 -1, তাহলে -6/5, এখানে হচ্ছে 3x, এখানে 1/5 থেকে 1 বিয়োগ করলে 1 - 5, তাহলে কত হবে, -4/5। সকল পক্ষকে 3 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে -2/5, x এখানে হচ্ছে -4/, নিচে হচ্ছে 15, -4/, কত নিচে 15। ওকে, তো এই হচ্ছে আমার টার্মটা এখানে। এবং দেখো এটাও যদি আমরা কি আঁকতে চাই বলো, তোমার কি বলে সংখ্যা রেখা আঁকতে চাই, আমার কিন্তু x = -1/3টা এটার মাঝখানে পড়বে, তো আমরা এই ভ্যালুটা কিন্তু এখানে নিতে পারবো না। ওকে, -2/5 -1/3 -4/15। ওকে, এবং সবগুলোর সাথে কিন্তু এখানে কি ছিল, ইকুয়াল ছিল, তো আমাকে সবগুলোর সাথে কি দেওয়া লাগবে বলো, ইকুয়াল দেওয়া লাগবে। তো ইকুয়াল দিলে কি করতে হয়, কালোগুলোকে ভরাট করে দিতে হয়, এখানে ইকুয়াল থাকলে কালোগুলোকে ভরাট করতে হয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে এই ভ্যালুটা কিন্তু নেওয়া যাবে না, মানে এই ভ্যালুটা নিচে আমার নিলে আর নিচের টার্মটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তখন আমাকে কি করতে হবে, এই ভ্যালুটা না নিয়ে এর আগের পার্টটাকে কালো করো এবং এর পরের পার্টটাকে আবার কালো করে দাও, ঠিক আছে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে এই ম্যাথটা, ঠিক আছে। এবং যদি সেট আকারে লিখতে চাই, তাহলে সেট আকারে লিখতে s such that x element of r such that, দেখো -2/5 থেকে -1/3, -2/5 less than equal x less than -1/3, এটার সাথে কি হবে, আরেকটা সেট ইউনিয়ন হবে, ইউনিয়ন হবে সেম টাইপের সেট x element of r such that -1/3 less than x less than equal to -4/15। ওকে, তাহলে এই টাইপের ম্যাথগুলো এইভাবে আসলে আমাদেরকে করা লাগে, ঠিক আছে। খেয়াল রাখো আমাদের যেন এই টাইপের ম্যাথগুলো এখান থেকে ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার পার্ট, ঠিক আছে। দেখো বাস্তব সংখ্যার অঙ্কগুলো কিন্তু ছোটখাটো একটা অঙ্ক, এবং এগুলা নরমালি দেখা যায় যে অবজেক্টিভ আকারই বেশি আসে, সাবজেক্টিভ আকারে যে বলে আসে না বললেই চলে, তাও যদি মধ্যে মধ্যে চলে আসে তাহলে সেই অঙ্কগুলা আশা রাখি আমরা এখন করতে পারবো। আচ্ছা, এবার দেখো অসমতা থেকে, অসমতার অঙ্কগুলো আমরা আসলে একটা থাম্ব রুলের টেকনিকের সাহায্যে করব। কিসের সাহায্যে বলো, থাম্ব টেকনিকের সাহায্যে।
থাম টেকনিকের সাহায্যে করতে গেলে অনেকে একটা ঝামেলা করতে পারে, যে অনেকে বিদায় ফেলতে পারে এটার সাথে, যে আমরা তো আসলে আংশিক ভগ্নাংশ যখন করেছিলাম ইন্টিগ্রেশনের জন্য, তখন কিন্তু আমরা থাম্ব রুল নামে একটা রুল অ্যাপ্লাই করছিলাম, এবং অসমতা তো এক্স্যাক্টলি ওই টাইপেরই একটা কাজ এখানে আসলে করা হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো সেটা করলে অঙ্কগুলো অনেক ছোট হয়ে যায় এবং অনেক সহজে অ্যান্সার বের করে ফেলা যায়। ঠিক আছে, তো আমাদের আসলে অ্যান্সার বের করা নিয়েও তো একটা মেইন কাজ আসলে আমাদের এখানে। সো আমরা আসলে ওই রুলটা একটু দেখে অ্যাপ্লাই করতে পারি কিনা ওই রুলটা। হ্যাঁ, আচ্ছা, তো এই পার্টটা হচ্ছে কিসের উপর বলো ভাইয়া? এই পার্টটা হচ্ছে আমাদের অসমতার উপর, অসমতা। ঠিক আছে, খেয়াল রাখবা, অসমতার উপর হচ্ছে আমাদের এই পার্টটা। তাহলে অসমতার পার্টটা আমরা আসলে কিভাবে অ্যাপ্লাই করতে পারি একটু দেখো। এখানে অসমতার উপর যে পার্টটা, সেটা অ্যাপ্লাই করার কঠিন কিছু না। ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, x x মাইনাস 2 আর নিচে আছে ধরো x প্লাস 5, এটা লেস দ্যান 0। ঠিক আছে, এই তিনটা লেস দ্যান 0, তিনটা আমাকে সমাধান করতে হবে। তো দেখো এই তিনটা টার্ম লেস দ্যান যদি 0 হয়, আমরা দেখো কিভাবে এটা করি। তাহলে আমাদের কাজ হচ্ছে এই তিনটা টার্মকে আমরা আসলে সংখ্যা রেখায় টানবো। তো দেখো এখানে তিনটা সংখ্যা রেখা যদি আমি টানতে চাই, সেটা আসলে কি রকম আসবে আমি তোমাকে একটু বলি। দেখো আমরা এখানে আমাদের টার্মগুলো হচ্ছে x x মাইনাস 2, আরেকটা টার্ম হচ্ছে x প্লাস 5। তো দেখো এগুলোকে পৃথকভাবে আমরা শূন্য ধরবো। তো x তো শূন্য, শূন্যই হবে x এর মান এখানে হবে 2, এখানে শূন্য ধরলে x এর মান হবে হচ্ছে -5। সো আমার বিন্দু তিনটা দেখো, একবার -5, এরপর 0, এরপর হচ্ছে 2। তাহলে বাম দিক থেকে যদি আমরা যাই -5 0 আর হচ্ছে 2। আচ্ছা, ঠিক আছে, তাহলে খেয়াল করো সংখ্যা রেখাটাকে আমরা একটা কাজ করি, বামের দিকে একটু বাড়াই এবং আমরা ডানের দিকে আরেকটু বাড়িয়ে দেই। তাহলে এই পাঁচটা আসলে কত? বাম দিকের পার্টটা এটা হচ্ছে x লেস দেন -5, -5 থেকে 0, এটা কত বলো? এই পার্টটা আসলে হচ্ছে -5 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 0, 0 থেকে 2, এটা আসলে কত? 0 লেস দেন x লেস দেন 2, এই পার্টটা আসলে কত? x গ্রেটার দেন 2। ঠিক আছে, তাহলে আমার মোট কয়টা পার্ট হলো এখানে? 4টা পার্ট, তিনটা বিন্দু দিয়ে 1 2 3 এবং 4, এই 4টা পার্ট। এবার দেখো একটু ভালো করে বুঝো, জিনিসটা কঠিন কিছু না। ঠিক আছে, আমার এখানে -5 থেকে দেখো এই তিনটা জিনিসের গুণফল আমার x x মাইনাস 2 আর 1/x প্লাস 5, এই তিনটা জিনিসের আসলে গুণফল ভাগফল মিলে আমাকে শূন্যর থেকে ছোট আসা লাগবে, অর্থাৎ নেগেটিভ আসা লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে নেগেটিভ কিভাবে আসতে পারে আমি একটু বলি তোমাকে। এখানে নেগেটিভ আসার শর্তটা আসলে কি? ভাবো তিনটাই যদি নেগেটিভ সাইন হয়, তিনটাই নেগেটিভ হলে কিন্তু এই টার্মটা নেগেটিভ আসবে, আসবে না? তিনটাই মাইনাস, একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে কি হয় বলো? দুইটা মাইনাস মিলে প্লাস, আর একটা প্লাস আর মাইনাসে আবার কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আর আরেকটা পার্ট হতে পারে দুইটা প্লাস একটা মাইনাস, ঠিক না? আচ্ছা, তো এবার দেখো তিনটাই যদি মাইনাস হয়, তাহলে সেই পার্টটা কিভাবে করে এখানে আমি তোমাকে বলি। প্রথমে আমরা x লেস দেন -5, -5 এর থেকে ছোট কিছু একটা ধরি, সে -10, তখন এখানে x এর জায়গায় বসালে এখানে একটা মাইনাস, x মাইনাস 2 ও মাইনাস, x মাইনাস 3 ও মাইনাস, -5 থেকে 0। দেখো -5 থেকে 0 এর মধ্যে একটা ডিজিট ধরি, সে ধরি আমরা -2, -2 কে যদি x এর জায়গাতে বসাই তাহলে মাইনাস আসবে, এরপর -2 এখানে এটাও মাইনাস আসবে, আবার -2 প্লাস 5 একটা আসবে প্লাস। ওকে, আবার দেখো 0 থেকে 2 এর মাঝখানে একটা কিছু ধরি, আমরা ধরি 1, তাহলে 1 x এ বসালে আসবে প্লাস, 1 - 2 এটা আসবে আবার মাইনাস, 1 + 5 এটা আসবে আবার প্লাস। আর 2 থেকে বড় যে কোনো কিছু, সে ধরো 10 এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, তিনটাই কি আসবে বলো? প্লাস আসবে। ওকে, তাহলে আমরা কি বলতেছিলাম, আমাদের এই যে এই টার্মটা কয়টা শর্তে ফুলফিল হতে পারে বলো? এই টার্মটা ফুলফিল হতে পারে তিনটাই যদি মাইনাস হয়, বা কি হতে পারে বলো? দুইটা প্লাস একটা মাইনাস, তাহলে তিনটাই মাইনাস এই কন্ডিশনটা, আবার দুইটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ এই কন্ডিশন এবং এই কন্ডিশনটা আমাদের আসলে অ্যানসার। ঠিক আছে, তো খেয়াল করো, ডিরেক্ট আমরা লিখে ফেলতে পারি যে অতএব
সমাধান সেট S ইকুয়াল টু কত হবে বলো, x elements of R such that x less than -5, ঠিক আছে, ইউনিয়ন, এটাকে আমরা আরেকভাবে কিভাবে লিখতে পারি, আরেকটার সাথে হচ্ছে এটা আসবে 0 less than x element of R such that 0 less than x less than 2, ওকে। এবং এখানে আরেকটা জিনিস, যেহেতু আমার নিচে x plus 5, সুতরাং এখানে কিন্তু কখনোই এই জায়গাতে এই ইকুয়াল সাইনটা দেওয়া যাবে না, মনে রাখা লাগবে, কারণ এখানে 5টা কখনো ইকুয়াল হবে না। এখানে যদি -5 হয়ে যায় x এর মান, তখন কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, সুতরাং এই পার্টটা এখানে আসলে হবে না, মনে থাকবে এখানে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের অ্যানসার। এবং সংখ্যা রেখায় টানলে এটাকে কিভাবে টানবো আমরা বলো, দুই ভাবে, একটা হচ্ছে ধরো -5 -4 আবার 0 1 2 3, তাহলে এখানে একটা তো হচ্ছে -5 থেকে বাম দিকে, তো -5 থেকে 4 থেকে যদি বাম দিকে হয় তাহলে আসলে কোনটা হবে বলো, এই পার্টটা হবে -5 থেকে বাম দিকে, ঠিক আছে, এই পার্টটা হবে। আরেকটা হচ্ছে 0 less than equal x less than 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত, বাট 0 তো ইকুয়াল আছে, তো 0টা বৃত্তটা ভরাট করতে হবে, 0 বৃত্তটা, এবং বাকি পার্টটা হচ্ছে এতটুকু, ওকে, 0 থেকে 2 পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি বলো, অ্যানসার, ঠিক আছে। তো দেখো অসমতার এই রুলগুলো অ্যাপ্লাই করা কিন্তু একদমই সোজা, ঠিক আছে। জাস্ট কি করতে হয়, আমি আবার একটু প্রথম থেকে প্রসেসটা বলি, যেন তোমরা যে কোনো টাইপের ম্যাথ আসুক না কেন এই প্রসেসে করতে পারো। সেটা হচ্ছে আমার তিনটা টার্মের গুণফল এখানে গ্রেটার দেন লেস দেন 0 আছে, গ্রেটার দেন 0 হলে কি হইতো সেটা আমি একটু পরে বলি। তো তিনটা টার্মের গুণফল লেস দেন 0, তো তিনটা টার্মের গুণফল কিভাবে শূন্যের চেয়ে ছোট হতে পারে, মানে কিভাবে ঋণাত্মক হতে পারে, সেটা হচ্ছে ভাইয়া তিনটা টার্মে যদি আমার কি আসে, নেগেটিভই আসে, তিনটা টার্মই নেগেটিভ আসে, অথবা দুইটা টার্ম পজিটিভ, একটা টার্ম কি আসে, নেগেটিভ আসে। এভাবে কি সম্ভব, তিনটা টার্ম পজিটিভ আসলে কিন্তু ফাইনালি পজিটিভ আসবে। আবার ভাবো দুইটা টার্ম নেগেটিভ, একটা টার্ম পজিটিভ আসলেও কিন্তু পজিটিভ আসবে, সুতরাং এটা কিন্তু সম্ভব না। কিভাবে সম্ভব, যেটা তোমাকে বললাম এভাবে। আচ্ছা, তাহলে আমার এখানে যে পয়েন্টগুলো আমি আসলে এখানে লিখছি x - 2 x + 5, এগুলাকে সেপারেটলি আমরা শূন্য ধরবো। তাহলে একবার x এর মান 0, একবার 2, একবার -5, এবং এই তিনটা ডিজিটকে আমরা আসলে সংখ্যা রেখায় টানবো, -5 একবার, 0 একবার, 2 একবার, ওকে। আচ্ছা, তো খেয়াল করো এখানে তিনটাই যদি মাইনাস হয়, তখন আমার দেখো এই পার্টটা আসলে কি, -5 এর থেকে বাম দিকে, মানে -5 থেকে কি বলো ছোট, তাহলে x less than -5, -5 থেকে 0 এর মধ্যে -5 less than x less than 0, 0 থেকে 2 এর মাঝখানে 0 less than equal x less than 2, 2 থেকে বড় x greater than 2, ওকে। তো দেখো এই কাজটা আমরা আসলে এখানে করলাম, করার পরে যেটা তোমাকে বললাম কোনটা প্লাস কোনটা মাইনাস এটা কিভাবে বের করে, সেটা বের করার ওয়েটা হচ্ছে এখান থেকে -5 থেকে ছোট যে কোনো একটা কিছু নিয়ে এখানে বসাই আমরা, বসাইলে এখানে কি আসে চিন্তা করো, x এর জায়গায় ধরো -5 থেকে ছোট ধরো -10, তাহলে -10 এখানে 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 তিন জায়গায় বসালে তিনটাই মাইনাস আসে, ওকে। আবার -5 থেকে 0 এর মধ্যে ধরো -4, এই তিন জায়গায় বসাও পৃথকভাবে, দুইটা মাইনাস আসে একটা প্লাস আসে, এভাবে বসায় বসায় আমরা কি পাই, কোনটা আমাদের অ্যানসার বলো, আমাদের অ্যানসার হচ্ছে যে শর্তের জন্য তিনটাই মাইনাস, অথবা কি বলো দুইটা প্লাস একটা মাইনাস, তাহলে এই যে এখানে আমরা তিনটাই মাইনাস পাই, এখানে দুইটা প্লাস একটা মাইনাস পাই, সো এই দুইটা হচ্ছে আমাদের এখানে কি বলো অ্যানসার, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার কিসের সাহায্যে বলো, অসমতার সাহায্যে কোন একটা কিসের, কোন একটা টার্মের এখানে সমাধান করা, কোন একটা অসমতা সমাধান করা, এবং এটাকে আমরা কি বলি বলো, যে অসমতার সমাধান ইউজিং থাম্ব রুল, ওকে। তো সবাই থাম্ব রুলের জন্য একটা থামস আপ, ওকে। আচ্ছা, তো এই ছিল আমাদের অসমতার পার্টটা। আসো এবার আমরা এরপরের পার্টটাতে চলে যাই। এরপরের পার্টটাও সোজা, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যাকে মানুষ অনেক জটিল ভাবে, বাট আসলে জটিল সংখ্যা এতটাও জটিল না, ঠিক আছে। বাট জটিল সংখ্যা থেকে কয়েকটা ইনস এন্ড আউটস যেগুলো আমাদেরকে একটু মনে রাখা লাগবে, আমি তোমাদেরকে সেই জিনিসগুলো একটু ক্লাসে দেখিয়ে দিচ্ছি, আসো, ঠিক আছে। তো আমাদের এবারের টপিকসটার নাম হচ্ছে জটিল সংখ্যা। আচ্ছা, জটিল সংখ্যা
অবাস্তব সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, অনেক কিছু ডাকে এটাকে। তো দেখো ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স সংখ্যার i সমান সমান √(-1) i স্কয়ার হবে শুধু -1, i কিউব হবে, বলো i কিউব হচ্ছে i স্কয়ার ইনটু i, তার মানে হচ্ছে কত, i স্কয়ার হচ্ছে i স্কয়ার ইনটু i স্কয়ার মানে -1 ইনটু i, তার মানে i টু দি পাওয়ার 4, ঠিক আছে, i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে i স্কয়ার -1 সব মিলে কত বলো 1, ওকে, সব মিলে কত বলো 1। তাহলে এই চারটা টার্ম এখানে i স্কয়ার i স্কয়ার i কিউব i টু দি পাওয়ার 4। তো খেয়াল করো এই চারটা টার্ম আসলে এখানে আমাদেরকে মনে রাখা লাগবে। দেখো i এর মান -1, i স্কয়ার -1, i টু দি পাওয়ার 4 হচ্ছে 1 এবং i কিউবের মান -i। তাহলে i এর মান কত, i এর জায়গাতে আমি i রাখলাম, i স্কয়ারের মান কত বলো, ঠিক আছে, i স্কয়ারের মান হচ্ছে -1, i এর জায়গাতে i স্কয়ারের জায়গায় -1, i কিউবের জায়গায় -i, আর i টু দি পাওয়ার 4 মানে 1 প্লাস 1। তাহলে চারটা করে নিলে কিন্তু আমার যোগফল কত হয় বলো 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের শোনো কিছু ধারার অঙ্ক আসে, ঠিক আছে, যে এই i এর ধারা নিয়ে কয়েকটা ম্যাথ আমাদের আসে যেগুলো আমাদেরকে মনে রাখা লাগবে। যেমন ধরো আমি তোমাকে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, টার্ম না দেই, ধরো এইরকম i স্কয়ার i কিউব আপ টু i টু দি পাওয়ার 100, ওকে। আচ্ছা, তো দেখো এরপরে আসে হচ্ছে ধরো i স্কয়ার i কিউব আপ টু i টু দি পাওয়ার 100 ধরো 3, ওকে। এরপর ধরো 1 প্লাস i স্কয়ার প্লাস i কিউব, ঠিক আছে, ওকে, প্লাস প্লাস প্লাস, তার ধরো i টু দি পাওয়ার কত বলো 102। আচ্ছা, একটু খেয়াল করো এখানে i এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্রতি চারটা করে নিলে, ঠিক আছে, i এর টার্মগুলোতে কি হয়, প্রতি চারটা করে নিলে, যে কোনো চারটা i নিলে পরপর চারটা i এর পাওয়ার নিলে তার ভ্যালু কত হয়, 0 হয়, ওকে। তো i এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা লাগবে বন্ধুরা, i এর ক্ষেত্রে তোমার চারটা করে ভ্যালু নিলে সেটার ভ্যালু কত হয় বলো 0 হয়, ওকে। তো দেখো i টু দি পাওয়ার 1 থেকে i টু দি পাওয়ার 100 পর্যন্ত, i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 3, এরকম i টু দি পাওয়ার কত 100 পর্যন্ত। এবং খেয়াল করো 100 সংখ্যাটা কিন্তু আবার 4 দ্বারা কি বলো বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। সুতরাং এক্ষেত্রে কয়টা শূন্য আসবে, i টু দি পাওয়ার 1 থেকে i টু দি পাওয়ার 4 পর্যন্ত কিন্তু কত বলো 0, আর i টু দি পাওয়ার 5 থেকে i টু দি পাওয়ার 8 পর্যন্ত চারটা জিনিসের যোগফল কত হবে 0। তাহলে 25টা 0 যোগ করলে আমার ফাইনাল অ্যানসার হবে 0। আবার i টু দি পাওয়ার, দেখো i থেকে i টু দি পাওয়ার 1, i টু দি পাওয়ার 2, এরকম করে i টু দি পাওয়ার 103 পর্যন্ত। তো i টু দি পাওয়ার 103 এর আগে i টু দি পাওয়ার 103টা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, এর ঠিক আগে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কত 100। তাহলে আসলে টার্ম কয়টা থেকে যাচ্ছে আমাদের 3টা টার্ম, কারণ কি এখানে একটু ভালো বুঝতে হবে, এখানে আমার 100 পর্যন্ত হচ্ছে 0, তো 3টা টার্ম থাকবে i স্কয়ার i কিউব, i স্কয়ার মানে -1, i কিউব মানে -i, তাহলে i আর -i কাটাকাটি গেলে এখানে থাকবে -1, ওকে। তাহলে এখানে অ্যানসারটা হচ্ছে তোমার 0, এখানে অ্যানসারটা হচ্ছে -1, ওকে। আচ্ছা, তো দেখো এটা একটা ম্যাথ ছিল, এটা একটা ম্যাথ, এবং এই যে এখন আমরা একটা ম্যাথে হাত দিচ্ছি। একটু খেয়াল করো এখানে ঝামেলাটা কি, এখানে শুরুতে একটা 1 আগে থেকেই আছে, সো এই 1টাকে আমরা স্কিপ করতে পারবো না। এবং এরপর দেখো i স্কয়ার i কিউব আবার সিরিয়ালি শুরু হয়েছে i টু দি পাওয়ার 102 পর্যন্ত। তো i টু দি পাওয়ার 102 সংখ্যাটা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, মানে i আসলে আমরা খুঁজবো হচ্ছে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা কোনটা হয়। তাহলে i টু দি পাওয়ার 102 যে ডিজিটটা সেটা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, এর আগে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কত বলো i টু দি পাওয়ার 100 ডিজিটটা কিন্তু 100 নাম্বারটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো টার্ম কয়টা থেকে যাবে 100 এর পরে 102 পর্যন্ত দুইটা টার্ম থেকে যাবে। তাহলে 1 প্লাস i প্লাস হচ্ছে i স্কয়ার, 1 রেখে দিলাম প্লাস i স্কয়ারের মান -1, সো ফাইনাল অ্যানসার আসবে তোমার i, ওকে। তো খেয়াল রাখবা কিভাবে আমরা এই অঙ্কগুলোর অ্যানসার বের করি। তো
তো দেখো আই এর এই কাজগুলো কিন্তু আসলে এখনো শেষ হয় নাই। আই থেকে আরেকটা টাইপের ম্যাথ আসে, রিসেন্টলি এগুলো খুবই আসতেছে, একটু ভালো করে দেখতে হবে। আই এর এই ধারার ম্যাথগুলা কাইন্ডলি ভালো করে বোঝার চেষ্টা করবা। ওকে, তো আই এর ধারা ম্যাথ বোঝার পরে যে কাজটা সেটা হচ্ছে তোমাকে দেখো এইটা শিখতে হবে। সেটা হচ্ছে ধরো তোমাকে এরকম দেওয়া আছে 1 বাই, বা ডাইরেক্ট 1 লাগবে না, ডিরেক্ট তোমাকে দেওয়া আছে i টু দি পাওয়ার -49 ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? অথবা 1 বাই i টু দি পাওয়ার 01755669901, ঠিক আছে? 01 না, ধরো 03, ওকে, কারোর জন্য নাম্বার, ঠিক আছে? 01755669903। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, তাহলে এইরকম যদি কারো নাম্বার হয়, ফোন নাম্বার ধরে নেই আমরা, এরকম একটা কারো নাম্বার 01, আচ্ছা 7 না দিই, 01 ধরি, কত ধরা যায় 014, যে নাম্বারগুলো আসলে বাস্তবে নাই, ঠিক আছে? কারণ কি দেখা যাবে নাম্বার কোন একটা থেকে গেলে সেটাতে আমি একটা সমস্যা করতে পারি। তো i টু দি পাওয়ার কত 01455669903, তো এরকম হিউজ অ্যামাউন্টের বা বড় এতগুলো ডিজিটের নাম্বার দেওয়া থাকলে সেটার ভ্যালু আসলে কিভাবে বের করে। তো প্রথমে দেখো আমার আসলে হেডেক এই পুরোটা নিয়ে কখনোই না বন্ধুরা। একটা কথা আমি একটু বলে রাখি, যখনই আই এ এরকম বড় কোনো ডিজিট থাকবে তখন তুমি জাস্ট লাস্টের দুইটা ডিজিট কাউন্ট করবে। লাস্টের কয়টা ডিজিট? দুইটা ডিজিট, বাকি সব বাদ জাহান্নামে চলে যাক, ঠিক আছে? তাহলে এটা মানে কি, এই জিনিসটা যে লেখা যে কথা লাস্টের দুইটা ডিজিট কত এখানে 03, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই i টু দি পাওয়ার 03। 03 মানে কি? i টু দি পাওয়ার 3, তাহলে আমি 03 লিখলাম। 1 মানে কি? এই যে 1 মানে i টু দি পাওয়ার 4, তাহলে i টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই i কিউব। তো কাটাকাটি গেলে আমার ফাইনাল आंसर আসবে হচ্ছে শুধুমাত্র কি বলো i। ওকে, আচ্ছা, আর i টু দি পাওয়ার -49 এটার মানে কি 1 বাই i টু দি পাওয়ার 49। ওকে, তাহলে i টু দি পাওয়ার 49, i টু দি পাওয়ার 49, এখানে 49 ডিজিটটা কিন্তু মানে নাম্বারটা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। এর আগে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নাম্বার আসলে কত? 48। তাহলে এখানে বেসিক্যালি আসলে কি থাকবে? উপরে 1, তাহলে দেখো এখানে i টু দি পাওয়ার 48 পর্যন্ত 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এখানে থাকবে i টু দি পাওয়ার 1, ঠিক আছে? 1 মানে কি? 1 মানে i টু দি পাওয়ার 4। আমরা শিখছি এখানে 1 মানে i টু দি পাওয়ার 4, এখনো বোর্ডে লেখা আছে নিচে শুধুমাত্র i টু দি পাওয়ার 4 বাই i মানে শুধুমাত্র i কিউব। ওকে, i কিউবের মান হচ্ছে i কিউবের মান -i। তো সুতরাং দেখো এইভাবে কিন্তু আমরা ইজিলি কি করে ফেলতে পারি, i এর ধারা বলো বা i এর যে কোনো একটা পার্টের ম্যাথ বলো করে ফেলতে পারি। জটিল সংখ্যার এই পার্টটা অত্যন্ত সুন্দর একটা পার্ট, মনে রাখবা এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা দেখতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে তোমাদের দেখো, আচ্ছা এরপরে ম্যাথটা হচ্ছে অনেকটা এইরকম, যেটা হচ্ছে ওমেগার ধারা। আমরা এই জিনিসটা কিন্তু অলরেডি জানি যে আমাদের কি হয় বলো, x ইকুয়াল টু কিউবিক রুট অফ 1 হলে x ইকুয়াল টু 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার, যেখানে ওমেগা স্কয়ার এগুলো আসলে কি বলো, এককের ঘনমূল। ওকে, এককের ঘনমূল। তাহলে এখান থেকে সূত্রগুলো আমরা কি জানি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 এটা জানি, আবার ওমেগা কিউব ইকুয়াল টু 1 এটাও কিন্তু আমরা জানি। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই 1 এর জায়গাতে ওমেগা কিউব, তাহলে ওমেগা স্কয়ার ওমেগা কিউব ইকুয়াল টু আসলে 0, ঠিক আছে? দেখো প্রত্যেকটা টার্মে কিন্তু সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এবং আমরা কিন্তু এই ভ্যালুগুলো একটু মনে রাখবো যে ওমেগা আসলে কত, -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, ওমেগা স্কয়ার কত 2 -1 মাইনাস রুট ওভার -3 বাই 2। খেয়াল রাখবো ওমেগা আর ওমেগা স্কয়ার যে কোনো একটাকে স্কয়ার করলে একটা পাওয়া যায়, ওমেগা কে স্কয়ার করলে
ওমেগাকে স্কয়ার করলে ওমেগা স্কয়ার পাওয়া যাবে, অর্থাৎ এটা পাওয়া যাবে, এবং এটাকে স্কয়ার করলে উপরেরটা পাওয়া যাবে। সো এটা কিন্তু পরস্পর, আমি ইচ্ছা করলে প্লাসটাকে ওমেগা স্কয়ার ধরতে পারতাম, মাইনাসটাকে ওমেগা ধরতে পারতাম, এটা ইচ্ছা করলে চেঞ্জ করা যায়। এবং এই ক্ষেত্রে রাশিটা কি বলো, তিনটা পরপর তিনটা ওমেগার পাওয়ারের মানে তিনটা ওমেগার পাওয়ার যদি ক্রমানুসারে সিরিয়ালি থাকে, এই তিনটা পাওয়ারের যোগফল সবসময় তোমার কত হবে, শূন্য হবে। আচ্ছা, তাহলে ধরো এবার 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 এখান থেকে আমরা একটু ধারা শিখি, আসো। এখান থেকে ধারা ধরো ওমেগা ওমেগা স্কয়ার আপ টু ধরো ওমেগা টু দি পাওয়ার 101। ওকে, আচ্ছা, আবার ধরো এরকম 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আপ টু ধরো ওমেগা টু দি পাওয়ার 68। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করি আমরা, ওমেগা থেকে শুরু করে ওমেগা টু দি পাওয়ার 101। তাহলে ওমেগার ক্ষেত্রে কি হয়, আমরা শিখি ওমেগার ক্ষেত্রে কিন্তু তিনটা করে নিয়ে নিলে যোগফল কত হবে আমার, 0 হবে। অর্থাৎ ক্রমানুসারে তিনটা ক্রমিক পাওয়ারের ওমেগার পাওয়ারের যোগফল হবে আমার 0। তো দেখো, যখন আমরা ওমেগা টু দি পাওয়ার 101 পর্যন্ত নিছি, 101 এর আগে 3 দ্বারা বিভাজ্য সবচেয়ে বড় যে নাম্বার সেটা হচ্ছে কত, 99। তাহলে এখানে আমার কি হবে, এখানে আমার ওমেগা থেকে শুরু করে ওমেগা টু দি পাওয়ার 99 পর্যন্ত সবগুলোর সমষ্টি হবে 0। তো টার্ম থাকবে 101, কয়টা টার্ম থাকবে, দুইটা, ওমেগা আর ওমেগা স্কয়ার। আমি আবারও বলি, ওমেগার ক্ষেত্রে পরপর তিনটা ক্রমিক পাওয়ারের যোগফলের মান হয় হচ্ছে 0। তাহলে ওমেগা থেকে শুরু করে ওমেগা টু দি পাওয়ার 101 পর্যন্ত 101টা টার্ম, এর মধ্যে ওমেগা টু দি পাওয়ার 1 থেকে ওমেগা টু দি পাওয়ার 99 পর্যন্ত সবগুলোর যোগফল হবে 0। দুইটা টার্ম থেকে যাবে ওমেগা আর ওমেগা স্কয়ার। তো ওমেগা আর ওমেগা স্কয়ারের ভ্যালুটা হবে হচ্ছে আমাদের -1। কত হবে, -1। ওকে, আবার নিচেরটা 1 প্লাস ওমেগা স্কয়ার থেকে ওমেগা টু দি পাওয়ার 68। তাহলে আমরা 1টাকে এখানে আগে থেকেই রেখে দিচ্ছি, কিন্তু এখানে খেয়াল করো একটা জিনিস, ওমেগা ওমেগা স্কয়ার এরকম সিরিয়ালি কত হবে বলো, ওই যে আমরা আবার আগে থেকে জানি যে পরপর তিনটা ক্রমিক পদের পাওয়ারের যোগফলের সমষ্টি হবে আমাদের 0। সো ওমেগা টু দি পাওয়ার ওমেগা ওমেগা স্কয়ার করে 68 পর্যন্ত। 68 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? না, 68 এর ঠিক ইমিডিয়েট আগে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 66। ওকে, তাহলে 66 যদি হয়, 68 আছে, তাহলে আমাদের কয়টা টার্ম থাকবে এখানে, দুইটা টার্ম, একটা হচ্ছে ওমেগা আর একটা হবে ওমেগা স্কয়ার, এবং এই তিনটার যোগফল 0। তো খেয়াল রাখবা এই টেকনিকগুলো যেন আমরা এখানে ধরতে পারি, যে কিভাবে ওমেগার ধারা দেয়া থাকলে সেখানে ধারা থেকে ফাইনালি যোগফলটা বের করে। ওকে, আচ্ছা, এবার 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 ওমেগা টু দি পাওয়ার যদি আমাদের কারো ফোন নাম্বার দিয়ে দেয়, তাহলে আমরা আসলে কি করব। ধরো ওমেগা টু দি পাওয়ার দিয়ে দিল কত, 0122, ঠিক আছে, 5318416, ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার একটা ফোন নাম্বার দিয়ে দিল। তাহলে এরকম ফোন নাম্বার যদি দিয়ে দেয়, তখন আসলে কি করা, তখন খেয়াল রাখবা, মনে রাখো আয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতাম হচ্ছে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এবং সেক্ষেত্রে আমরা লাস্টের দুইটা ডিজিটকে শুধুমাত্র কাউন্ট করতাম। কিন্তু 3 এর ক্ষেত্রে কিন্তু এরকম না, 3 এর ক্ষেত্রে জিনিসটা চেক করা হচ্ছে সবগুলো ডিজিটের যোগফল বের করতে হয়, ঠিক আছে। যেমন দেখো এখানে সবগুলো ডিজিটের যোগফল কত, এখানে 1 2 2, এই তিনটা 1 আর 2 3, 3 আর 2 5, 5 5 10, 10 আর 3 13, 13 আর 1 14, 14 আর 22, 22 আর 4 26, 26 আর 1 27, 27 আর 6 হচ্ছে 33। তাহলে এই ডিজিটটা লেখা যে কথা, আসলে এটার জায়গায় আমরা যদি ওমেগা টু দি পাওয়ার 33 লিখি, তা লেখা আসলে সেম কথা। এবং দেখো 33 কিন্তু ওমেগা কিউবের মান 1, তাহলে 33 কিন্তু আসলে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা ঠিক কিভাবে লিখতে পারি, ওমেগা কিউবের পাওয়ার 1, ওমেগা কিউবের পাওয়ার 11, সরি, তাহলে 1 এর পাওয়ার 11 হইলে 1 এর পাওয়ার যাই হোক না কেন তার মান সব সময় 1 হয়ে থাকে। তো দেখো এইভাবে কিন্তু আমরা ওমেগারও কোন একটা ফোন নাম্বার হোক বা যত বড় ডিজিট হোক না কেন, আমরা সবগুলারই কি করতে পারি, মান বের করে ফেলতে পারি। এবং এই জিনিসগুলো বেসিক্যালি দেখা যায় যে অ্যাডমিশন টেস্টে বারবার বেশিবার আসে। সুতরাং দেখো এখান থেকে ভয় পাওয়ার কোনো ওয়ে নাই। এই ট্রিক্স এন্ড যেটাকে বলি আমরা কি বলবো, ট্রিকগুলো তোমরা তোমাদের অ্যাডমিশন টেস্টে যখন কোশ্চেন পাবা বা কোশ্চেন দেখবা, তখন একটু ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা,
এরপরে শোনো, নর্মাল যে কোনো গ্রাফ, নর্মাল গ্রাফকে আমরা কি বলি? ছক কাগজ বলি, গ্রাফ কাগজ বলি, কিন্তু এবং এখানে এটাকে কি বলি আমরা? কার্তেশীয় অক্ষরেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষটাকে বলি ভুজ, ওয়াই অক্ষটাকে বলি হচ্ছে কোটি, ঠিক আছে? কিন্তু এই জটিল সংখ্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে না গ্রাফ বলা হয় না, এটাকে একটা নতুন নামে ডাকে, এটার নাম হচ্ছে আরগন্ড চিত্র। কি নাম বলো? আরগন্ড চিত্র, খেয়াল রাখতে হবে। তো দেখো এখন সেই আরগন্ড চিত্রের কিছু ধারণা, ঠিক আছে? নামটাই একটু অন্যরকম, আরগন্ড চিত্র, ঠিক আছে? আরগন্ড চিত্রে খেয়াল রাখবা a প্লাস ib, ঠিক আছে? এই a হচ্ছে বাস্তব অক্ষ, সেটা হচ্ছে আমার x অক্ষ, এবং b হচ্ছে এখানে দেখো যার সাথে i আছে, i তে হচ্ছে ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার, তো i যার সাথে থাকে সে হচ্ছে অবাস্তব, সে হচ্ছে অবাস্তব অক্ষ। কোন অক্ষে বসবে বলো? y অক্ষে বসবে, ঠিক আছে? যেমন ধরি আমরা কোন একটা গ্রাফ, এই গ্রাফটা তো আমরা গ্রাফ বলতে পারবো না, গ্রাফের নাম এখন কি? আরগন্ড চিত্র। সো এখানে x ও x প্রাইম, y ও y প্রাইম, ঠিক আছে? সো আমরা এখানে কয়েকটা পয়েন্ট ধরে নিই। ধরে নাও 1 নম্বর পয়েন্ট হচ্ছে 4 প্লাস 3i, 2 নম্বর পয়েন্ট হচ্ছে -8 প্লাস 5i, 3 নম্বর পয়েন্ট হচ্ছে -7i, 4 নম্বর পয়েন্ট হচ্ছে -6 2i। ওকে, আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলো আমরা গ্রাফে কি করতে চাচ্ছি বলো? প্লট করতে চাচ্ছি। এই পয়েন্টগুলো গ্রাফে প্লট করতে গেলে 4 প্লাস 3i, এই পয়েন্টটা থেকে আসলে আমরা যে বিন্দুটা পাই, সেই বিন্দুটা আসলে কি? আমি এই পয়েন্টগুলোর জন্য করেসপন্ডিং বিন্দুগুলো এখানে লিখি। 4 প্লাস 3 এর জন্য বিন্দুটা আসলে 4 3, -8 প্লাস 5 এর জন্য -8 5, -7i, তাহলে 0, -7, -6 2 এর জন্য -6 2। এগুলো হচ্ছে আমার এই সকল জটিল সংখ্যার জন্য আরগন্ড চিত্রে যে সকল বিন্দু পাওয়া যাবে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক। ওকে, তাহলে দেখো 1 নম্বর পয়েন্টটা অবশ্যই হবে হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে 4 3, ঠিক আছে? এই যে 4 3, এটাই হবে হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে -8 প্লাস 5i, ধরে নাও এখানে একটা বিন্দু, ঠিক আছে? সেটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট। এটা কত বলো? -8, 5। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে 0, -7, 0, -7 নিশ্চয়ই নিচের দিকে কোনো একটা পয়েন্ট হবে, এটা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে? সেটা কত বলো? 0, -7। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে -6 2, -6 2, এখানে কোনো একটা পয়েন্ট হবে, এটা 4 নম্বর পয়েন্ট, ঠিক আছে? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কত? -6 2, -6 2। ওকে, তো এই হচ্ছে আমার এই পয়েন্টগুলো, যেটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে। এবং দেখো এমন কোনো কঠিন টার্ম কিন্তু এখানে আসলে আমরা ইউজ করতেছি না, জাস্ট ওই করসপন্ডিং যে পয়েন্টগুলো ছিল এখানে আমাদের যে a প্লাস ib ফরম্যাটে, যেটা আমি তোমাকে বললাম i যার সাথে থাকে সেটাই হচ্ছে আমার কি অক্ষ বলো? অবাস্তব অক্ষ। সেই বাস্তব আর অবাস্তব অক্ষ থেকে আমরা বিন্দুগুলো বের করে জাস্ট আরগন্ড চিত্রে, যেটা আমাদের নরমাল লাইফের গ্রাফ, সেখানে প্লট করে দিলেই কিন্তু আমরা পয়েন্টটা পেয়ে যেতে পারি। ওকে, আচ্ছা, এবার দেখো একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা নরমালি ভুল করে থাকি, তোমাকে একটু বলি। সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। আচ্ছা, মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় এত আহামরি কোনো কঠিন পার্ট না, ঠিক আছে? বাট এখানে কয়েকটা পিটহোল আছে। দেখো সেটা হচ্ছে এখান থেকে কিভাবে পয়েন্টগুলো বের করে। যে আমরা একটা বিন্দু নিয়ে নেই, -1 প্লাস √3। আচ্ছা, ফার্স্ট হচ্ছে 1 প্লাস √3i, তাহলে এটার জন্য আমার আর কত হবে? √1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, দ্যাট ইজ 2, এবং থিটা হবে tan থিটা হবে √3 ডিভাইডেড বাই 1, তাহলে থিটার মান আসবে হচ্ছে π/√3, তো π/3। তাহলে আমার এখানে r থিটা মডুলাস কত বলো? এখানে আর মডুলাস r এর মান হচ্ছে 2 এবং আর্গুমেন্ট থিটা হচ্ছে π/3। তো এবার এটাকে বলা হয়, এটা হচ্ছে r, এটা হচ্ছে থিটা, আর এইটা হচ্ছে পোলার আকৃতি। কি আকৃতি? পোলার আকৃতি। পোলার আকৃতি হচ্ছে 1 এর জায়গায় বসাতে হবে কত? 2,
এরপরে হচ্ছে cos π/3 ইন্টু i sin π/3। কিন্তু বন্ধুরা এখানে একটা প্রবলেম আছে, খেয়াল করো। এখানে আমার -1 -√3 এই যে এই পার্টটা যখন আমরা করলাম, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমার √3/√3 ডিভাইডেড বাই 1, √3/1 করলে কত আসে? √3 আসে। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, ডাইরেক্ট মিলে যায়। কিন্তু এবং এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে? এখান থেকে আমরা যে পয়েন্টটা পাই, এই পয়েন্টটা আসলে আমার এখানে, কারণ এই পয়েন্টটা আসলে আমার 1, √3। সো দ্য পয়েন্ট ইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং এই ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর অ্যাঙ্গেলগুলো কিন্তু 0 থেকে 90 এর মধ্যে, দ্যাট ইজ সূক্ষ্মকোণ হয়ে থাকে। ওকে, কিন্তু যদি আমার ইয়াটা এরকম না হয়ে এই ধরনের একটা পয়েন্ট হইতো, যে ধরো এই সেম জিনিস -1 -√3i, তখন আমরা আর কত লিখতাম? তখন কিন্তু আমরা আর লিখতাম -1 এর হোল স্কয়ার -√3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 2। অর্থাৎ আর এর ভ্যালু এক্স্যাক্টলি আগের মতোই আসতেছে। কিন্তু tan থিটা কিভাবে বের করতাম আমরা? tan থিটা যখন বের করতে যাইতাম, তখন tan থিটা কত আসতো? -√3 ডিভাইডেড বাই -1, সো tan থিটা ইকুয়াল টু √3। তো এখানেও tan থিটা ইকুয়াল টু √3, এখানেও tan থিটা ইকুয়াল √3 আসছে, কিন্তু এখানে থিটার মান π/3 আসছে, এখানে কি π/3 আসবে? এই পয়েন্টটা হচ্ছে এখানে আসলে বোঝার পয়েন্ট। তো এই অঙ্কটার মধ্যে আমার কিন্তু পয়েন্ট আসলে এই কোয়াড্রেন্টে, এই -1 -√3 বিন্দুটা কিন্তু আমার কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। সো থার্ড কোয়াড্রেন্টে এই যে এই পয়েন্টটা যদি হয়ে থাকে, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু এই আমার এই অ্যাঙ্গেলটা, আমার এই থিটাটার ভ্যালু কিন্তু থার্ড কোয়াড্রেন্টে মানে 180 থেকে 270 এর মধ্যে হওয়া লাগবে। তাহলে tan থিটা ইকুয়াল টু √3 মানে tan π/3। সো tan থিটা ইকুয়াল টু tan, এটাকে লিখতে হবে π প্লাস π/3। অতএব থিটা হবে এখানে 4π ডিভাইডেড বাই 3। ওকে, খেয়াল রাখা লাগবে। তো দেখো এই সেম টাইপের ম্যাথ, বাট ডিফারেন্সটা কত বেশি এখানে, কারণ কি পয়েন্টটা আসলে আমাদের কোন কোয়াড্রেন্টে পড়েছিল? থার্ড কোয়াড্রেন্টে পড়েছিল। সো এটার পোলার আকৃতি কত হবে? এটার পোলার আকৃতি হবে 2 cos 4π/3 প্লাস i sin 4π/3। ঠিক আছে, এখানে ছিল যেমন 2 cos π/3 i sin π/3, এখানে হচ্ছে 4π/3। সবচেয়ে বেশি বোঝার জিনিস হচ্ছে এই জায়গাটাতে যে থিটা কিভাবে π/2 হইলো, আর মোস্ট অফ অল এখানে এই পার্টটা যে কিভাবে আমি জিনিসটাকে কি করলাম বলো, থার্ড কোয়াড্রেন্টে নিয়ে আসলাম। তো আশা রাখি আমরা প্যাচটা কিন্তু সবাই মনে রাখতে পারবো। এবং এখানে একটা জিনিসই মনে রাখা, সেটা হচ্ছে বিন্দু যে ঘরে, কোণকে সে একই ঘরে হওয়া লাগবে। তো এখানে বিন্দুটা ছিল প্রথম কোয়াড্রেন্টে, সুতরাং আমার কোণটা হচ্ছে π/3, দ্যাট ইজ 60 ডিগ্রি। সো দ্য অ্যাঙ্গেল ইজ অলসো ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, বাট এই ক্ষেত্রে আমার কোণটা কত, বিন্দুটা কত? -1 -√3i, বিন্দু হচ্ছে আমার -1 -√3। সো পয়েন্টটা হচ্ছে আমার কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টের ভ্যালুটা হচ্ছে তোমার 180 থেকে 270 এর মাঝখানে। তো এখানে আমার অ্যাঙ্গেলও কিন্তু আসছে 4π/3। ঠিক আছে, তো এবং অ্যাঙ্গেলটা এটা কত আসলে? 4π/3 মানে 240 ডিগ্রি। তো এখানে এইভাবে ভ্যালু বসাতে হয়। বিন্দু যে ঘরে, কোণকে সেই একই ঘরে হওয়া লাগে। ওকে, আচ্ছা, তাহলে গেল এই পার্টটা। এরপর আচ্ছা, এই পার্টটা গেল। এবার যে পার্টটা, সেটা হচ্ছে বর্গমূলের পার্ট। তো বর্গমূলের পার্টগুলো করার জন্য আসলে সেপারেট কোনো শর্টকাট সূত্র অনেকগুলাই আছে। তো আমরা সেই শর্টকাটগুলো না করে নর্মালভাবে যদি আমরা অঙ্কগুলো করি, তাহলে কিন্তু অঙ্কগুলো আসলে দেখা যায় যে অনেকাংশেই মিলে যায়, এবং কোনো অ্যাবনর্মাল বা কঠিন পার্ট আসলে এখানে থাকে না। তো আসো, বর্গমূলের জন্য বর্গমূল, বেশ কয়েকটা বর্গমূল আছে। সে ধরো 2i, ঠিক আছে, তাহলে 1 প্লাস 2i মাইনাস 1, 1 আনলাম, 1 বিয়োগ করে দিলাম, 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কয়ার। সো 1 প্লাস i এর হোল স্কয়ার, সো রুট ওভার 2i ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস। ওকে, এটা একটা হইতে পারে। ঠিক আছে, আবার হতে পারে হচ্ছে -2i।
সো এটাকে একইভাবে করলে এখানে আসবে 1 মাইনাস আই এর হোল স্কোয়ার। সো রুট ওভার মাইনাস 2i সমান সমান প্লাস মাইনাস 1 মাইনাস আই। ওকে, এটা একটা পার্ট হতে পারে। একটা অঙ্ক আসে আবার হচ্ছে এরকম রুট আই। তো রুট আই এর সূত্র দেখো, রুট আই কে আমরা কিভাবে করতে পারি, রুট আই একবার না লিখে দেখো আমরা আই কে লিখতে পারি হাফ ইন্টু 2i। সো হাফ ইন্টু 2i মানে 1 প্লাস আই এর হোল স্কোয়ার। সো রুট আই মানে হচ্ছে তোমার কত, প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 প্লাস আই। ওকে, আবার একই রকম ভাবে রুট ওভার মাইনাস আই, এটা হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 মাইনাস আই। ওকে, তো এটা একটা সূত্র এখানে, এটা একটা সূত্র এখানে, এটা সূত্র, এটা সূত্র, সবগুলো কিন্তু এখানে একটা একটা করে সূত্র। এই অবজেক্টিভটা অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে, সেটা হচ্ছে এই দুইটা রুট আই আর রুট ওভার মাইনাস আই কে যোগ করলে কত হয়, যে রুট আই প্লাস রুট ওভার মাইনাস আই, এই দুটাকে যোগ করলে আমরা আসলে পাই হচ্ছে রুট 2। দেখো রুট 2 বাই কি, রুট আই আর রুট ওভার মাইনাস আই কে যোগ করলে কত পাওয়া যায়, রুট 2 পাওয়া যায়। দেখো প্লাস মাইনাস 1 বাই রুট 2 কমন নিলে 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই, আর এই কাটাকাটি গেলে 1 বাই রুট 2 ইনটু 2 দ্যাট ইজ রুট 2। ওকে, সো লাল কালি দেওয়া যে লাইনগুলো এবং এই বক্স করা যে লাইনটা, প্রত্যেকটা লাইনে কিন্তু আসলে এক একটা করে কি বলো সূত্র, যেগুলো আমাদের ডিরেক্ট পরীক্ষাতে আসে। ওকে, আচ্ছা আচ্ছা আরেকটা অঙ্ক দেখো এখন এরকম বইয়ের অঙ্ক যদি এগুলো মাইনাস 8 মাইনাস 6i, সো এটাকে লেখা যায় 1 মাইনাস 6i মাইনাস 9 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু 3i প্লাস হচ্ছে 3i এর হোল স্কয়ার। ওকে, সো 1 মাইনাস 3i এই পুরোটার হোল স্কয়ার। ঠিক আছে, সো 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 এখান থেকে লেখা যায় রুট ওভার মাইনাস 8 মাইনাস 6i প্লাস মাইনাস 1 মাইনাস 3i। ওকে, তো আমরা স্কয়ার ফর্মে নিয়ে এসে দেন জাস্ট বর্গমূল দিয়ে দেই, বর্গমূল দিলে স্কয়ারটা উঠে যাবে। ওকে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে বর্গমূলের পার্টগুলা, বর্গমূল এরকম ভাবে ঘনমূল, ঠিক আছে, এবং বাকি যে মূলগুলো আছে সেগুলো আমাদের বইয়ের ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে রিটেন আকারে আসতে পারে। তো ওই বইয়ের ম্যাথগুলো, যেমন দেখো একটা অঙ্ক ছিল কিউবিক রুট অফ টেট্রা রুট অফ কত বলো, -81। এই অঙ্কগুলো তোমরা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবা, যে টেট্রা রুট অফ কত -81, দেন হেক্সা রুট অফ কত বলো -64। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবা। ঠিক আছে, এই টাইপের যে ম্যাথগুলো আছে যেগুলো আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল, সেই টাইপের ম্যাথগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা একটা দেখি, সেটা হচ্ছে সমীকরণ সমাধান। খেয়াল করো, সমীকরণ সমাধানের এই অঙ্ক টাইপ বা এই টাইপগুলো অনেক রিসেন্টলি আসতেছে। সমীকরণ সমাধান, ধরো তোমাকে বললো রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস ডট ডট ডট, অর্থাৎ প্রত্যেকটা রুট একটা মাঝখানে আরেকটা। তাহলে এই ধরনের সমীকরণ সমাধান করতে গেলে আমরা আসলে কি করব? ওকে, তো প্রথম কাজ হচ্ছে এটাকে আসলে x ধরে নেওয়া, একদম সোজা একটা অঙ্ক, রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস ডট ডট ডট। ওকে, তো প্রথম কাজ হচ্ছে উভয় পক্ষকে এটাকে x ধরে স্কয়ার করা, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই রুট ওভার মাইনাস আই প্লাস ডট ডট ডট। ওকে, সো x স্কয়ার মাইনাস x স্কয়ার সমান মাইনাস আই প্লাস এই যে পার্টটা এটা সমাসংকিত আরেকটা x। সো আমি এটাকে কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস x প্লাস i ইকুয়াল টু 0। অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার, এই যে এখানে a হইতেছে 1, b হচ্ছে মাইনাস 1, c হচ্ছে i, তাহলে মাইনাস b, b হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো আমার x আসতেছে এখানে 2, 1 প্লাস মাইনাস এখানে আসবে 1 মাইনাস 4i রুট ওভার 1 মাইনাস 4i। ওকে,
তো খেয়াল রাখবা কঠিন কোনো পার্ট এখানে কি আছে আদৌ? না, একদমই না। আমরা জাস্ট কি করলাম, এখানে যে টার্মটা দেওয়া ছিল সমীকরণ সমাধানের জন্য পুরোটাকে আমরা x ধরলাম। x ধরার পর একবার স্কয়ার করলে x স্কয়ার ইকুয়াল টু প্রথম রুটটা চলে যাবে -i প্লাস বাকি পুরোটা থেকে যাবে। এই বাকি পুরোটার মান তো আর কি x। ওকে, তাহলে x স্কয়ার - x প্লাস i, এটাকে জাস্ট আমরা ওই দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র দিয়ে শেষ করে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে এবার আরেকটা ম্যাথ হচ্ছে এটার বিপরীত ম্যাথ। আমাকে মূল দেওয়া থাকে এবং মূল দেওয়া থাকলে আমাকে কি বের করতে হয়? আমাকে সমীকরণ বের করতে হয়। এবং আমরা কিন্তু একটা সূত্র অলরেডি জানি, জটিল মূল জোড়ায় জোড়ায় আসে। ঠিক আছে, যেমন ধরো এই টাইপের অঙ্কগুলো এখন আসে যে সমীকরণের একটি মূল 4 + 3i হলে সমীকরণটি কত? তা দেখো একটা মূল হচ্ছে 4 + 3i, তাহলে মূলগুলা কি হবে? দেখো জটিল মূল কিন্তু জোড়ায় জোড়ায় আসে, তাহলে একটা মূল 4 + 3i হলে আরেকটা মূল কত হবে? আরেকটা মূল হবে 4 - 3i। অতএব নির্ণেয় সমীকরণ x² মাইনাস মূলদ্বয়ের যোগফল 4 + 3i 4 - 3i মূলদ্বয়ের যোগফল ইনটু মূলদ্বয়ের গুণফল 4 + 3i 4 - 3i ইকুয়াল টু 0। ওকে, সো x² মাইনাস যোগ করলে 3i বাদ চলে যাবে, x² মাইনাস কত হবে এখানে? 8x প্লাস এখানে হবে 16, a plus b a minus b 4² মানে 16² মাইনাস হবে 9i² ইকুয়াল টু 0, দ্যাট ইজ x² মাইনাস 8x, i² মানে -1 মাইনাস মাইনাসে প্লাস 10, 16 আর 9 যোগ করলে হবে হচ্ছে এখানে 25 ইকুয়াল টু 0। ওকে, তাহলে খেয়াল রাখবা এটা হচ্ছে সমীকরণ সমাধান করলাম আর ওখানে আমার সমাধান দেওয়া আছে, সমীকরণ বের করলাম। তো এই টাইপের ম্যাথগুলো দেখা যায় যে অ্যাডমিশন টেস্টে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এখান থেকে আর যে ম্যাথগুলো আছে যেগুলো আমাদের বোর্ডে বারবার আসছে, বোর্ডের টাইপের যে ম্যাথগুলো, ঠিক আছে, কমন অঙ্কগুলো যেগুলো আসলে এত বেশি এমন না যে কঠিন বা কোনো কিছু, আমাদের নর্মাল যে আমরা লাইভ ক্লাস নিয়েছি আমাদের টেনমিনিট স্কুলের নর্মাল যে ক্লাসগুলো আছে ওই ক্লাসের ম্যাথগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে যাবা। এবং খুবই ইফেক্টিভ একটা ওয়ে হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। ঠিক আছে, যদি অ্যাডমিশনের সময় খুবই কম থাকে আমাদের একটা মানে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হয়, কি টাইপের কোয়েশ্চেন বেশি বেশি আসে, অবশ্যই আমরা ক্লাসে আমাদের এই নর্মাল লাইভ ক্লাসে যে কোনো লাইভ ক্লাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বলো আমরা ওই অঙ্কগুলা বা ওই সাবজেক্টের অঙ্কগুলাই ওই টপিকসগুলাই বেশি ফোকাস করি যেগুলো থেকে অ্যাডমিশনে কোয়েশ্চেন বেশি আসতে দেখা যায়। ঠিক আছে, তো অ্যাডমিশনে একটা 1 ঘন্টা বা 2 ঘন্টা লাইভ ক্লাসে কিন্তু তোমাদের যে সব কিছু পড়ায় দেওয়া যাবে তা কিন্তু তোমাদের অবশ্যই ভাবা উচিত না। তো যেগুলো বেশি আসে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলাই আমরা নরমালি কি করি বলো, করানোর ট্রাই করে থাকি। ঠিক আছে, তো তোমরা এই জিনিসগুলো একটু কাইন্ডলি ভালো করে দেখবা। আর 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 আজকে আমরা এই লাইভ ক্লাসে যে 3টা পার্ট করলাম, বাস্তব সংখ্যা, অসমতা এবং জটিল সংখ্যা, এই 3টা পার্টই কিন্তু ইম্পর্টেন্ট। তো নরমালি বাস্তব সংখ্যা অসমতা থেকে কম কোশ্চেন আসে, বাট আসে। ঠিক আছে, অবজেক্টিভ যদি তোমার পরীক্ষা থাকে, যেমন তোমার এখন এই বছর দেখা যাচ্ছে অনেক ভার্সিটি রিটেন পরীক্ষা নিচ্ছে, তো রিটেন পরীক্ষা নরমালি এগুলো কম আসে, বাট দেখা যায় যারা অবজেক্টিভ পরীক্ষা নেয় ওগুলোর জন্য কিন্তু বাস্তব সংখ্যা অসমতা অনেক ইম্পর্টেন্ট। আর জটিল সংখ্যা যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো বছরের জন্য, যে কোনো ভার্সিটির জন্য অলওয়েজ ইম্পর্টেন্ট। রিটেন হোক অথবা অবজেক্টিভ হোক, সবসময় জটিল সংখ্যা ইম্পর্টেন্ট। তো এই ট্রিক্সগুলা, এই টেকনিকগুলা ফলো করবা এবং অবশ্যই এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবা। যারা আমাদের ক্লাসের মাঝখান থেকে শুরু করছো বা হয়তো পরে জয়েন করছো, তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, এই ক্লাসগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটেও কি করি বলো, ওয়েবসাইটে আমাদের লাইভ ক্লাসে সবসময় আপলোড করা থাকে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু দেখবে ক্লাসগুলো আপলোড করা হয়ে থাকে। তোমাদের কাজ হচ্ছে ক্লাসগুলো নিজে খুঁজে নিয়ে খুব ভালো করে মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে সুন্দর করে করে ফেলা। তোমাদের ফ্রেন্ডসদেরকে, ক্লাসমেট, ব্যাচমেট, তোমাদের অ্যাডমিশনের যে
এক্সামিনি আরও আছে, সবার কাছে এই ক্লাসগুলো সুন্দর করে পৌঁছে দেওয়া, ঠিক আছে? আর সব সময় আমাদেরকে আমাদের এই ক্লাসগুলোকে আরও কীভাবে আমরা বেটার করতে পারি সেই সম্পর্কে আমাদেরকে লিখবা, আমাকে লিখবা, দেখবা আমি অবশ্যই তোমাদের কাছে রিচ করার, তোমাদেরকে মেসেজে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করি। সব সময় সবাই ভালো থাকবা, অ্যাডমিশনের জন্য চরম একটা প্রস্তুতি নাও এবং 10 মিনিটস স্কুলের পাশে থাকো, আমাদের গাইডলাইনগুলো কাইন্ডলি ফলো করো, ঠিক আছে? আমরা সবসময় তোমাদের ভালো চাচ্ছি, বাংলাদেশ সব এগিয়ে যাক। আর তোমরা 10 মিনিটস স্কুলের সাথে থাকো, মনে রেখো কখনো কখনো কোনো একটা কাজ থেকে যখন করতেছো, অ্যাডমিশনে কোনো একটা পড়া পড়তেছো, সেটা থেকে যেন ডিমোটিভেটেড বা ডিসকারেজড হয়ে না যাও, চেষ্টা করতে থাকো, দেখবা আস্তে আস্তে একসময় তুমি ধরতেই পারবা। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। 10 মিনিটস স্কুলের সাথেই থাকো, মনে রাখো নেভার স্টপ লার্নিং।